ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ইন বেঙ্গলি। আমরা লাস্ট ক্লাসে ক্লাস 11-এর ইউনিট 3 অর্থাৎ মৌল সমূহের শ্রেণীবিভাগ ও পর্যায়বৃত্তি থেকে চতুর্থ ক্লাস করেছি। আজকে আমরা দেখব পঞ্চম ক্লাস। চতুর্থ ক্লাসে আমরা কতগুলো ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়বৃত্তি দেখেছিলাম। তার মধ্যে ছিল পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধের মধ্যেও আবার আমরা ভাগ দেখেছিলাম, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ। তারপরে আমরা দেখেছিলাম ধাতব অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম, এইগুলি আমরা ওখানে দেখেছিলাম। আজকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথমটি হলো আয়নন বিভব বা আয়নীভবন এনথ্যালপি। এটাকে ইংরেজিতে বলা যায় আয়নাইজেশন পোটেনশিয়াল, বা সংক্ষেপে আমরা একে বলবো আইপি। যখন আমরা আলোচনা করব আমরা একে সংক্ষেপে বলবো আইপি, বা এটাকে বলা হয় আয়নাইজেশন এনথ্যালপি। দ্বিতীয়ত আমাদের রয়েছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। ইংরেজিতে বললে একে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেন এনথ্যালপি। এটাকে আমরা সংক্ষেপে বলবো ইএ অথবা ইজিই, মানে ইলেকট্রন গেন এনথ্যালপি। তৃতীয় বা 3 নম্বরে রয়েছে তড়িৎ ঋণাত্মকতা, বা এটাকে আমরা ইংরেজিতে বললে বোঝাই ইলেকট্রোনেগেটিভিটি। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর এক্সাম্পল পরীক্ষাতে আসে, এবং এগুলোর পর্যায়ক্রমিক পরিবর্তন এবং শ্রেণী বরাবর পরিবর্তনও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো আমরা প্রত্যেকটা টার্মের সাথে ইংরেজি টার্ম ব্যবহার করেছি, এবং আমার সকল ক্লাস 11 স্টুডেন্টদের জন্য একটা সাজেশন যে তোমরা চেষ্টা করবে বাংলা টার্মের সাথে সাথে ইংরেজি টার্মগুলো যতটা পারা যায় শেখা। কেন ইন ফিউচার যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করতে হয়, বা তোমরা যদি জয়েন্ট বা নিড এই ধরনের এন্ট্রান্স টেস্টের জন্য প্রিপারেশান নাও, তাহলে ক্লাস 12-এ গিয়ে দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইংলিশ টার্মগুলোই আমরা তখন ব্যবহার করছি। তখন আমরা ইলেকট্রন অ্যাফিনিটি ইউজ করছি বা ইলেকট্রন গেন এনথ্যালপি ইউজ করছি, ইলেকট্রন আসক্তি কিন্তু সেইভাবে ইউজ করা হয় না। তো এটা শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো এই জন্য এটা একটা সাজেশন যে তোমরা বাংলা টার্মের পাশাপাশি ইংলিশ টার্মগুলো শেখার চেষ্টা করবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। ভিডিওটি অনেক বড় মনে হলেও এখানে আমরা অনেক ডিটেলসে অনেক কিছু আলোচনা করেছি। তো এই 3টি টপিকে আশা করি ইন ফিউচার কোনো সমস্যা থাকবে না বা কোনো কনফিউশন থাকবে না। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে নতুন আছো, প্রতিদিনের মতো আজকেও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করব সেটা তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো যদি খুব ভিডিও ভালো লাগে তাহলে তোমরা নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে নিতে পারো। নোটিফিকেশান বেল আইকনে প্রেস করলে আমরা যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানও তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ইন বেঙ্গলিতে যুক্ত হতে পারো। এখানে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান করে থাকি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে এখানে পোস্ট করতে পারো, তাহলে তার উত্তরও আমাদের বিভিন্ন টিচার রয়েছে বা অন্য স্টুডেন্টরা রয়েছে, তারা সমাধান করে দেয়। এছাড়া এখানে আমরা মিনি টেস্ট এখানে পোস্ট করি, তো তার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবে। তো অনেকে রিকোয়েস্ট করছিল ক্লাস 11-এর টেস্ট নেওয়ার জন্য, যেহেতু সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা হয়েছে, একটা অ্যাডমিশনের একটা ব্যাপার রয়েছে, নতুন স্কুলে ভর্তি হওয়ার একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য টেস্ট নেওয়া হচ্ছে না। তবে আশা করি অবশ্যই আমরা প্রথম থেকে টেস্ট নেওয়া শুরু করব, অর্থাৎ ইউনিট 1 থেকে, এবং ধাপে ধাপে আমরা ইউনিট টেস্ট নিয়ে থাকবো, এবং শেষের দিকেও আমরা ফাইনাল টেস্ট নিয়ে থাকবো। তো আমাদের এই চ্যানেল কেমিস্ট্রি ইন বেঙ্গলি এবং ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ইন বেঙ্গলি দুটোতেই তোমরা যুক্ত হতে পারো। তো এখন আমরা পড়ব আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। তো কোনো মৌলের সবচেয়ে স্থায়ী অবস্থা হচ্ছে ভূমিস্তর, বা এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এখন কোনো মৌল এই ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেটে থাকাকালীন ওই মৌলের কোনো একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলি থাকে তার মধ্যে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে যদি পরমাণু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে এই পরমাণুটিকে একটি একক চার্জ বিশিষ্ট ক্যাটায়নে আমরা পরিণত করতে পারি, তাহলে যে পরিমাণ শক্তি আমার এখানে দিতে হয় সেই পরিমাণ শক্তিটাকে আমরা বলছি আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব।
তাহলে আরেকবার বলে দিই যে ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেটে থাকাকালীন কোনো মৌলের একটি বিচ্ছিন্ন এবং গ্যাসীয় পরমাণুর, ধরো এই পরমাণুটা সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলি রয়েছে তার মধ্যে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে বাইরে অপসারিত করে এই পরমাণুটিকে একটি ক্যাটায়নে পরিণত করতে হবে। তাহলে যে পরিমাণ শক্তির আমাদের বাইরে থেকে দেওয়ার প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিটাকে আমরা বলছি আয়নন বিভব বা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, বা সংক্ষেপে আমরা এটাকে বলছি আইপি। এখন দেখো, যখন আমরা প্রথম ইলেকট্রনটা বের করে নিচ্ছি, ফার্স্ট ইলেকট্রনটা আমরা যখন বের করছি, তাহলে তার জন্য যে পরিমাণ এনার্জি আমার প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বা ফার্স্ট আইপি বা প্রথম আয়নন বিভব। একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় ইলেকট্রনটা বের করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটাকে আমরা বলছি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়নন বিভব। এবং তৃতীয় বা চতুর্থ ইলেকট্রন বের করার সময় আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে আমরা যথাক্রমে বলে থাকি তৃতীয় এবং চতুর্থ আয়নন বিভব। ধরো আমরা যদি একটা উদাহরণ নিয়ে নিই, যে ধরো একটি মৌল থেকে একটি ইলেকট্রন বের করতে হবে, অর্থাৎ একটা ইলেকট্রন মাইনাস করতে হবে এবং একে পরিণত করতে হবে প্লাস ক্যাটায়নে, এবং তার জন্য আমাদের বাইরে থেকে শক্তি যে দেয়া হয় সেই শক্তিটা হচ্ছে I1। তো এক্ষেত্রে একটি ইলেকট্রন বের করে এই মৌলটিকে বা এই মৌলের পরমাণুটিকে 1 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি I1। এই I1টাকে বলা হচ্ছে প্রথম আয়নন বিভব বা ফার্স্ট আয়নাইজেশন এনথ্যালপি বা ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল। এবার দেখো A প্লাস থেকে আমরা যদি আবার একটা ইলেকট্রন বাইরে বের করে নিই, এবং তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো A2 প্লাস। তাহলে এক্ষেত্রে যে এনার্জিটা আমাদের দিতে হয় সেটাকে আমরা নাম দিলাম I2। এই I2কে আমরা বলি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়নন বিভব। তাহলে এইভাবে A2 প্লাস, A3 প্লাস, A4 প্লাস, A3 প্লাস করতে যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি তৃতীয় আয়নন বিভব, এবং A+4 বা A4 প্লাস করতে যে পরিমাণ এনার্জির প্রয়োজন সেটাকে আমরা বলছি চতুর্থ আয়নন বিভব। তো এখানে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে এই যে আইপির মানগুলো আমরা এখানে পেলাম, তো কোন ক্ষেত্রে কোন আইপির মানটা বেশি এবং কোন আইপির মানটা কম। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা এর ব্যাখ্যা দিতে পারি যে দেখো, যখন আমরা একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণের মাধ্যমে একে ক্যাটায়নে পরিণত করছি, তখন এখানে প্রাথমিক অবস্থায় যদি 6টা ইলেকট্রন এবং 6টা প্রোটন থাকে, এই ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু তখন হয়ে যাবে 5টা ইলেকট্রন এবং 6টা প্রোটন। তাহলে এখানে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা বেশি। তো যেহেতু ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা বেশি, অর্থাৎ কেন্দ্রে নিউক্লিয় চার্জের পরিমাণ বেশি হয়ে যায়। তো কেন্দ্রে যদি নিউক্লিয় চার্জের পরিমাণ বেশি হয় তাহলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ক্যাটায়ন থেকে যদি আবার একটি ইলেকট্রন বের করে নিতে চাই, তাহলে কিন্তু এখানে যে পরিমাণ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল ছিল তার থেকে এই ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বলটা বেশি হয়। তো যেহেতু পরমাণুর মুক্ত অবস্থায় থেকে ক্যাটায়নের ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল বেশি হয়, তাই এক্ষেত্রে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। কাজেই এক্ষেত্রে এটাকে যদি আমি +2 আয়নে পরিণত করতে চাই তাহলে এক্ষেত্রে এনার্জির পরিমাণ বেশি হবে। আবার এখান থেকে যদি আমরা একে +3 আয়নে পরিণত করতে চাই তাহলে সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ এনার্জির প্রয়োজন হবে। কাজেই আমরা বলতে পারি যে I1 হচ্ছে সবচেয়ে কম শক্তি সম্পন্ন, তারপরে I2, তারপরে I3, তারপরে I4, এইভাবে চলতে থাকা উচিত। কিন্তু দেখা যায় সায়েন্স মানেই বুঝতে পারছো কিছু ব্যতিক্রম বা এক্সেপশন থাকবেই। তো এখানে কিছু ব্যতিক্রম বা এক্সেপশন আমরা দেখতে পাই, সেগুলো আমরা ব্যাখ্যা করব। যখন আমরা এগুলো ডিটেলসে আরও পড়ব তখন আমরা ব্যাখ্যা করব। তবে প্রাথমিকভাবে তোমরা জেনে রাখো যে প্রথম আয়নন বিভব হচ্ছে সবচেয়ে কম হয়, তারপরে দ্বিতীয় আয়নন বিভব, তারপর তৃতীয় আয়নন বিভব এবং তারপরে
চতুর্থ আয়নন বিভব। এইভাবে আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাতে পারি। এখন এখানে আরও একটি প্রশ্ন মাথায় আসতে পারে যে এই যে আইপির মান আমরা বের করছি, এর একক কি হবে? এর একক কি হবে? এটা দেখো, এটা প্রধানত শক্তি, এটা এক প্রকার শক্তি। তো শক্তির একক আমরা এখানে ইভি দিয়ে বলতে পারি। ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইভি দিয়ে বলতে পারি, বা আমরা বলতে পারি কিলো ক্যালোরি পার মোল। তো এখানে ক্যালোরি দিয়ে বলতে পারছি মানে তাহলে জুল দিয়েও বলা যাবে। তাহলে এখানে আবার আমরা কিলো জুল পার মোল এইভাবেও আমরা একক বলতে পারি। তাহলে এর একক আমরা তিনভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এর এককটাকে তিনভাবে বলতে পারি। একটা হচ্ছে ইভি বা ইলেকট্রন ভোল্ট, আরেকটা হচ্ছে কিলো ক্যালোরি পার মোল, আরেকটা হচ্ছে কিলো জুল পার মোল। তো এক্ষেত্রে প্রধানত দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইভি দিয়ে আমরা এটাকে ইভি দিয়ে এর মানটা দেয়া থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে নিউমেরিক্যালস করার সময় আমরা প্রয়োজনে কিলো ক্যালোরি বা কিলো জুল আমাদের ব্যবহার করতে হতে পারে। তো এই প্রসঙ্গে একটা মান আমাদের জেনে রাখা প্রয়োজন। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 26.06 কিলো ক্যালোরি পার মোল অফ অ্যাটম। তো এখানে এই একটা মান মাথায় রাখলে হবে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ইজ ইকুয়াল টু 23.06 কিলো ক্যালোরি পার মোল। এবার আমরা তো আর একটা জিনিস জানি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তো সেক্ষেত্রে এই মানটা বসিয়ে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তাহলে সেক্ষেত্রে এই মানটা বসিয়ে আমরা 1 ইভি সমান কত কিলো জুল হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারব। এখন আমরা দেখব আয়নন বিভব কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। এই আয়নন বিভব বা আইপি কতগুলো নির্দিষ্ট জিনিসের ওপর নির্ভরশীল হয়। তো তার মধ্যে প্রথমেই রয়েছে পরমাণুর আকার। এখন পরমাণুর আকার কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম পারমাণবিক ব্যাসার্ধের ওখানে। তো যে কোনো পর্যায়ের আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তো আমরা দেখতে পাই যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমাগত কমতে থাকে। এটা কি কারণে হয় সেটা আমরা ওখানে ব্যাখ্যা করেছিলাম, তাও একবার বলে দিই। যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তত একই কক্ষে ইলেকট্রন প্রবেশ করতে থাকে। এবার একই কক্ষে ইলেকট্রন প্রবেশ করার সাথে সাথে আমাদের কেন্দ্রে প্রোটনের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। তাহলে যেহেতু কক্ষের সংখ্যা আর বাড়ছে না, তাই একই কক্ষের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল বৃদ্ধি পায়। তো তার ফলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজ কমতে থাকে। এখন যেহেতু সাইজ কমতে থাকে, যেহেতু ইলেকট্রনের প্রতি কেন্দ্রের নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাই বহিস্থ ইলেকট্রনকে অপসারিত করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। কাজেই পরমাণুর আকার যত ছোট হবে তত আইপির মান বৃদ্ধি পাবে, আর পরমাণুর আকার যত কম হবে তত আইপির মান হ্রাস পাবে। যেমন আমরা উদাহরণ নিয়ে যদি দেখতে পাই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটি একটি গ্রুপ আমরা নিলাম। আমরা ওপর থেকে যত নিচের দিকে যাই তত আকার বাড়তে থাকে, অর্থাৎ লিথিয়ামের থেকে পরমাণুর আকার, সোডিয়াম পরমাণুর আকার বড়, আবার সোডিয়ামের থেকে পটাশিয়ামের আকার বড়। তাই লিথিয়ামের আইপির মান যা হবে তার থেকে সোডিয়ামের অনেক কম হয়, আবার সোডিয়ামের থেকে পটাশিয়ামেরও আরও কম হয়। তো এটা আমরা পরমাণুর আকারের দ্বারা পরমাণুর আকারের দ্বারা ব্যাখ্যা করতে পারি। তাই আমরা লিখতে পারি যে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ লিথিয়াম গ্রেটার দ্যান ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ সোডিয়াম। এটা আমরা লিখতে পারি গ্রেটার দ্যান ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ পটাশিয়াম। তো এইভাবে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে আইপির মান কমে যায়। দ্বিতীয় কারণটি হলো কেন্দ্রে আধানের পরিমাণ। এখন আমরা প্রথম কারণটিতেই দেখেছি যে কেন্দ্রের পজিটিভ চার্জের পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে বহিস্থ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বল বেড়ে যায়, তার ফলে বহিস্থ ইলেকট্রনটিকে অপসারিত করতে অনেক বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়।
তো সেটাকেই আবার আলাদাভাবে একটি পয়েন্টের মাধ্যমে দেখানো হয়েছে যে কোনোভাবে যদি কেন্দ্রের আধানের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে, কেন্দ্রের আধানের পরিমাণ বেড়ে গেলে বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল বৃদ্ধি পাবে। তাহলে যে ইলেকট্রনটা আমরা অপসারিত করব ভাবছি সেই ইলেকট্রনটা অপসারিত করা কঠিন মনে হবে, অর্থাৎ বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে আইপির মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রের চার্জ যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আইপির মান বৃদ্ধি পাবে, কেন্দ্রের চার্জের পরিমাণ যদি কম হয় তাহলে আইপির মান কম হবে। তো 3 নম্বরে রয়েছে অর্ধপূর্ণ বা পূর্ণ উপকক্ষ। কোনো একটি মৌলের ক্ষেত্রে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কেমন রয়েছে তার উপর নির্ভর করে আইপির মান, আইপি বা আয়নাইজেশন পোটেনশিয়াল। কিভাবে নির্ভর করে, ধরো কোনো একটি মৌলের সর্ববহিস্থ উপকক্ষটি যদি অর্ধপূর্ণ হয়, যেমন পি অরবিটালের ক্ষেত্রে, ধরো এটা আমি একটা পি অরবিটাল বা পি কক্ষ উপকক্ষ করেছি। তো এখানে যদি 3টে ইলেকট্রন থাকলে এটা অর্ধপূর্ণ হবে এবং 6টা ইলেকট্রন থাকলে এটি সম্পূর্ণ হবে বা পূর্ণ হবে। তো এরকম যদি এর ইলেকট্রন বিন্যাস হয় তো সেক্ষেত্রে এটা স্টেবিলিটি গেইন করে বা স্থিতিশীলতা লাভ করে। তো সেই জন্যে কোনো একটি মৌলের ক্ষেত্রে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কেমন রয়েছে তার উপর নির্ভর করে আইপির মান। যদি দেখা যায় যে সেই কক্ষটি বা উপকক্ষটি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে বা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় রয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা অনেকটা স্থায়িত্ব অর্জন করে এবং তার জন্যে এর আইপির মান অনেক বেশি হয়। অর্থাৎ এইরকম একটি ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা একটি ইলেকট্রন বের করে নিই তাহলে এর স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে, বা এক্ষেত্রে যদি 6টা ইলেকট্রনের মধ্যে আমরা একটি ইলেকট্রন বের করে নিই তাহলেও এর স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করে একটা ইলেকট্রন এখান থেকে বের করতে হয় এবং যার ফলে আয়নায়ন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল মান এর ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়। তো এইভাবে একটি অর্ধপূর্ণ বা পূর্ণ উপকক্ষের ওপর নির্ভর করে কোন একটি মৌলের আয়নন বিভবের মান। তো এখানে উদাহরণ হিসাবে আমরা একটা দেখতে পারি, ধরো নাইট্রোজেন এবং অক্সিজেন, এবং এটা পরীক্ষায় অনেকবার এসেওছে। নাইট্রোজেন এবং অক্সিজেন এর মধ্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে নাইট্রোজেন হচ্ছে 7টা ইলেকট্রন থাকে আর অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p3, এবং অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4। তাহলে এর ক্ষেত্রে কতগুলো এর ক্ষেত্রে বহিস্থ উপকক্ষটি দেখো অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে বহিস্থ উপকক্ষ অর্থাৎ 2p, এটা 2p উপকক্ষে এটি দেখো অর্ধপূর্ণর থেকে একটি ইলেকট্রন বেশি আছে। তো অক্সিজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, অক্সিজেন যদি একটা ইলেকট্রন মাইনাস করে তাহলে সেক্ষেত্রে ওর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, সর্ববহিস্থ কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে, 2p কক্ষকে 3টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটি হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ অবস্থা, অর্থাৎ এর স্থায়িত্ব এই অবস্থা থেকে বা এই কনফিগারেশনের থেকে অনেক বেশি। তো সেই কারণে অক্সিজেন সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, বা আমি উল্টোভাবে বললে আইপির মান এখানে অনেক কম হবে। অন্যদিকে নাইট্রোজেন অলরেডি হাফ ফিল অবস্থায় রয়েছে, সুতরাং এর বহিস্থ কক্ষের ইলেকট্রনটিকে রিমুভ করতে বা সরিয়ে ফেলতে অনেক বেশি পরিমাণের শক্তির প্রয়োজন হবে এবং তার ফলে আইপির মান অনেক বেশি হয়ে যাবে। তো এইভাবে আমরা অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে একজনের আয়নায়ন বিভব বেশি এবং একজনের কম আমরা দেখি, এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা ব্যতিক্রম ধর্ম লক্ষ্য করি। কেন তোমরা খেয়াল করবে নাইট্রোজেন পর্যায় সারণীতে নাইট্রোজেন আছে আগে এবং অক্সিজেন আছে পরে, এবং আমরা পড়েছি একটু আগেই যে বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে সাইজ ক্রমাগত কমতে থাকে, এবং সাইজ ক্রমাগত কমতে থাকার ফলে বাঁ দিক থেকে ডান দিকে আমাদের আইপির মান ক্রমাগত বাড়তে থাকে। যেহেতু ছোট সাইজ হচ্ছে তো সেক্ষেত্রে বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক বেশি হয়ে যায়, যার সাইজ যত ছোট হবে তার ক্ষেত্রে কি হবে, বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল তত বেশি হবে এবং সেক্ষেত্রে বাইরের ইলেকট্রনটিকে সরিয়ে ফেলতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এবং সেই নিয়ম অনুযায়ী নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আইপির মান বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় যে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আইপির মান কম হয়। তাহলে আমরা লিখতে পারি আইপি অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দেন
আইপি অফ অক্সিজেন, এবং এটা কেন হয় সেটা আমরা এই অর্ধপূর্ণ বা পূর্ণ উপকক্ষ এই নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারলাম। তো চতুর্থ কারণ হচ্ছে কক্ষকের ভেদন ক্ষমতা। তো আমরা পরমাণুর গঠন পড়ার সময় কক্ষকের আকারগুলো দেখেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে কোন কক্ষক কেমন দেখতে। যেমন এস কক্ষকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গোল ধরনের হয়, স্ফিয়ার টাইপের, এবং পি কক্ষকের ক্ষেত্রে দেখেছিলাম ডাম্বেলের মতো দেখতে, এবং ডি কক্ষের ক্ষেত্রেও আমরা 5 রকমের মোট কক্ষ দেখেছিলাম, 5 রকমের মতো। তো সেটা আমরা এখানে ডিটেলসে না পড়ে জাস্ট আমরা সামান্য একটু বলে দিলাম। তো সেখানে আমরা যে শেপগুলো পড়েছিলাম সেই শেপের ওপর নির্ভর করে আমরা দেখেছিলাম যে এস কক্ষকটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে বেশি পরিমাণে প্রবিষ্ট থাকে। তো এটাকে বলা হচ্ছে মোর পেনিট্রেটিং। পেনিট্রেটিং মিন হচ্ছে প্রবিষ্ট বা বেশি কাছাকাছি থাকে। তো স্বাভাবিকভাবে যেহেতু এটা স্ফিয়ার ইন শেপ, তো এটা নিউক্লিয়াসের অনেক কাছাকাছি থাকে, কিন্তু সে তুলনায় পি কক্ষক বা পি অরবিটালটা একটু দূরে থাকে, এবং পির থেকে আবার ডি অরবিটাল বা ডি কক্ষক আরও দূরে থাকে, এবং ডির থেকে এফ অরবিটাল আরও দূরে থাকে। তাহলে এখানে মোর পেনিট্রেটিং বা সবচেয়ে বেশি প্রবিষ্ট কক্ষক বা অরবিটাল হলো এস অরবিটাল। সেই জন্যে যে ইলেকট্রনটি এস কক্ষকে রয়েছে সেই ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক বেশি হয়। কেন বেশি হয়? কেন এটা হচ্ছে মোর পেনিট্রেটিং দেন পি, ডি অর এফ অরবিটালস। তো সেই জন্যে আমরা বলতে পারি যে কোনো ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে সে পি অরবিটালের তুলনায় বেশি পরিমাণে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়। আবার যে ইলেকট্রনটি পি অরবিটালে থাকে সেই ইলেকট্রনটি ডি অরবিটালে থাকা কোনো ইলেকট্রনের থেকে বেশি পরিমাণে নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়। এইভাবে চলতে থাকে। এবং পেনিট্রেটিং এফেক্ট যদি আমরা বা অর্ডার আমরা সাজাই, তাহলে এস হচ্ছে মোর পেনিট্রেটিং দেন পি দেন ডি দেন এফ। তো এইভাবে আমরা পেনিট্রেটিং পাওয়ার সাজাতে পারি। তো খেয়াল রাখবে, আমি আগেও বলেছি যে চেষ্টা করবে বাংলা টার্মের সাথে সাথে ইংলিশ টার্মগুলোও পড়ার, তাতে করে কি হবে ইন ফিউচার দেখবে অনেক সুবিধা হবে। কেন পেনিট্রেটিং পাওয়ার, এই যে পেনিট্রেটিং এই শব্দটা কিন্তু আস্তে আস্তে আমাদের পরিচিতি ঘটাতে হবে এই শব্দের সাথে। তো এর পরবর্তী কারণ রয়েছে কক্ষকের আবরণী প্রভাব, বা এটাকে আমরা বলি স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট বা এটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। তো এই এফেক্টটা কি সেটা আমরা লাস্ট ভিডিওতে অলরেডি দেখেছি। আমরা ওখানে যখন পরমাণুর ব্যাসার্ধ পড়ছিলাম বা তারপরে আমরা যে ধর্মগুলো পড়ছিলাম আগের ভিডিওতে, তোমরা এটা চাইলে এখানে আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো যাই হোক, কোনো একটি মৌলের ক্ষেত্রে, কোনো একটি মৌলের পরমাণুর ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস আমরা দেখি, সেই ইলেকট্রন বিন্যাসে যদি এমন হয় যে সর্বস্থ কক্ষের ঠিক আগের কক্ষে সম্পূর্ণ ইলেকট্রন পূর্ণ কক্ষক রয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই কক্ষকটি কি করে, বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল কমিয়ে দেয়। এবং এক্ষেত্রে এই যে সম্পূর্ণ এই বাইরের কক্ষের ঠিক আগে যে কক্ষকটি রয়েছে সেই কক্ষের ইলেকট্রনগুলো একটা শিল্ডিং বা স্ক্রিনিংয়ের মতো কাজ করে বা আবরণের মতো কাজ করে, এবং যার ফলে এই আবরণ ভেদ করে নিউক্লিয়াসের আকর্ষণ বল সর্বস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি যেতে পারে না বা ইলেকট্রনের ওপর যেতে পারে না। তার ফলে কি হয়, এই ইলেকট্রনটা যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বিচ্যুত হয়, তার ফলে এই ইলেকট্রনকে সহজেই অপসারিত করা যায়। তো এই জন্যে সর্বস্থ কক্ষের ঠিক আগের কক্ষে যে ইলেকট্রনের শিল্ডিং এফেক্ট রয়েছে বা আবরণী প্রভাব রয়েছে, তো সেই কারণে সর্বস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম হয়ে যায়, এবং তার ফলে এই ইলেকট্রনটা সহজেই অপসারিত করা যায়। এবং দেখা যায় এই যে কক্ষকটার কথা বললাম, এই কক্ষকটা যদি এস কক্ষক হয় তাহলে সেক্ষেত্রে আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট হচ্ছে সর্বোচ্চ হয়, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ এস হচ্ছে সর্বোচ্চ, তারপরে পি, তারপরে ডি এবং শেষে হচ্ছে এফ। অর্থাৎ এফ এবং ডির ক্ষেত্রে স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাবের পরিমাণ খুবই কম। তো সুতরাং কোনো মৌলের ক্ষেত্রে যদি আইপির মান নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার দেখতে হবে মৌলটির ইলেকট্রন বিন্যাস কেমন। তো সেক্ষেত্রে যদি আমি দেখি যে লাস্ট কক্ষকের ঠিক আগের কক্ষকে এস কক্ষক রয়েছে, তাহলে আমি সেখানে বলতে পারবো যে এস কক্ষকের উপস্থিতির জন্য এখানে
শিল্ডিং এফেক্টের জন্য এই বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক কম হয় এবং সেক্ষেত্রে আইপির মান অনেক কমে যায়, অর্থাৎ অল্প পরিমাণে শক্তি দিলেই সেই বাইরের ইলেকট্রনটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো। কিন্তু যদি সেখানে বাইরের কক্ষের আগের কক্ষকে ডি বা এফ কক্ষক থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে শিল্ডিং এফেক্ট খুব দুর্বল হওয়ার জন্য বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে বাইরের ইলেকট্রনকে অপসারিত করতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে আইপির মান অনেক বেশি হয়। তাহলে আমার দেখতে হবে যে বাইরের কক্ষের ঠিক আগের কক্ষে কোন কক্ষক রয়েছে এবং সেই হিসাবে আমার এস পি ডি এফ এখানে যে শ্রেণী দিলাম সেই হিসাবে আমার বলতে হবে যে কার ক্ষেত্রে আইপির মান বেশি হবে এবং কার ক্ষেত্রে আইপির মান কম হবে। তো এই ছিল কোন কোন বিষয়ের ওপর আইপি নির্ভর করে বা আয়নন বিভব নির্ভর করে সেই কারণগুলো বা সেই বিষয়গুলো। তো তোমরা এত অবধি যদি ভিডিও বুঝতে না পারো বা এত অবধি যে আমি যা বললাম সেই ক্লাসটা যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি কিন্তু আবার প্রথম থেকে দেখতে হবে, কারণ এখানে আমরা যে বিষয়গুলো উল্লেখ করলাম সেই বিষয়গুলো কিন্তু আবার ঘুরে ফিরে আসবে আমরা নেক্সট যে দুটো টপিক পড়ব, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি সেখানে এবং তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি সেখানেও। তো সেই জন্যে আমার বলা এই যে আমরা এতক্ষণ যে আইপি পড়লাম সেইটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আরেকবার তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখো, আশা করি বুঝতে পারবে এবং তারপরে আমি বাকিটুকুনি যেটুকুনি বলবো সেটুকুনি তোমরা বোঝার চেষ্টা করো। আর যদি এত অবধি তোমরা বুঝতে পারো বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিন্তে তোমরা পরের দুটো টপিক দেখতে পারো। এবার আমরা দেখব অন্যান্য ধর্মের মতো আয়নায়ন বিভব পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। তো এক্ষেত্রে দেখো আমরা অলরেডি পড়েছি যে আইপির মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তো সেই বিষয়গুলি মাথায় রেখে আমরা এই দুটি ক্ষেত্রে পরিবর্তন দেখার চেষ্টা করব। একটি হচ্ছে পর্যায় বরাবর পরিবর্তন, আরেকটি হলো গ্রুপ বরাবর বা শ্রেণী বরাবর পরিবর্তন। দেখো কোনো পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কিভাবে আইপির মান বা আয়নাইজেশন পোটেনশিয়ালের মান পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তো দেখো আমরা যে বিষয়গুলো পড়েছিলাম যে কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল আইপির মান, তো সেখানে প্রথমেই আমরা দেখেছিলাম পরমাণুর আকার এর ওপর আয়নায়ন বিভবের মান নির্ভর করে এবং বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা কি দেখছিলাম, পরমাণুর আকার ক্রমাগত কমতে থাকে এবং সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে যত পরমাণুর আকার ছোট হয় তত বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে বাইরের ইলেকট্রনটিকে অপসারিত করতে অনেক বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ আইপির মান বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ বাঁ দিক থেকে যত আমরা ডান দিকে যাই তত আয়নাইজেশন পোটেনশিয়ালের মান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তাহলে এটাই হচ্ছে পর্যায় বরাবর পরিবর্তন। তবে বিজ্ঞান মানে বুঝতে পারছো কিছু না কিছু ব্যতিক্রম থাকে, তো এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমগুলো কি, ব্যতিক্রমগুলো সেটা আমরা দেখব। তাহলে এতক্ষণ অবধি আমরা কি দেখলাম যে পর্যায় বরাবর আইপির মান বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে যাই সাইজ ছোট হওয়ার জন্য বা আকার ছোট হওয়ার জন্য আইপির মান ক্রমাগত বাড়তে থাকে, কিন্তু দুটি ক্ষেত্রে দেখা যায় যে আইপির মানের ব্যতিক্রম থাকে এবং সেক্ষেত্রে বাড়ার পরিবর্তে তার মান কমে যায়। কি যেমন বোরনের ক্ষেত্রে এবং আরেকটি হলো অক্সিজেনের ক্ষেত্রে। এটা কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। বোরনের ইলেকট্রন বিন্যাস কত কেমন, বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1 আর অক্সিজেনের ক্ষেত্রে হবে 1s2 2s2 2p4। তো এর ক্ষেত্রে দেখো বাইরের কক্ষে যে বাইরের কক্ষকের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি তাহলে দেখো বাইরের কক্ষে এটা হচ্ছে 2p, তাহলে 2p কক্ষকে একটা মাত্র ইলেকট্রন রয়েছে এবং অক্সিজেনের ক্ষেত্রে এখানে দেখো কটা ইলেকট্রন আছে, এখানে 4টে ইলেকট্রন আছে। তো এবার দেখো আমরা ওখানে একটা পয়েন্ট পড়েছিলাম যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষের ওপর নির্ভর করে কোনো মৌলের আইপির মান কেমন হবে, বাড়বে না কমলে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখেছিলাম। তো সেখানে সেই নিয়মটার উপর বেস করে দেখো এখানে পি কক্ষকে একটি মাত্র ইলেকট্রন আছে এবং এখানে পি কক্ষকে 4টি ইলেকট্রন আছে। তাহলে এখানে যদি একটি মাত্র ইলেকট্রন আমি সরিয়ে দিই তাহলে দেখো এই যে এস কক্ষ এটা কিন্তু পরিপূর্ণ কক্ষ হিসাবেই রয়েছে, অর্থাৎ পূর্ণ কক্ষক হিসেবে রয়েছে। তো সেই জন্যে এই পি কক্ষকের ইলেকট্রনটা সহজে ত্যাগ করার প্রবণতা থাকে
বোরনের ক্ষেত্রে। কেন ও যদি ইলেকট্রনটা ত্যাগ করতে পারে তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে, অর্থাৎ 1s2 2s2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2। তাহলে যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণু বিন্যাস লাভ করে, তো সেই কারণে চাইবে সহজেই ইলেকট্রনটা ত্যাগ করতে। এবার যদি সহজেই ইলেকট্রনটা ত্যাগ করে, অর্থাৎ কম পরিমাণ শক্তি দিলেই যদি ইলেকট্রনটাকে অপসারিত করা যায়, তাহলে সেক্ষেত্রে এর আইপির মান কমে যাবে। তো ওই জন্যে আমরা যদি লিথিয়াম থেকে শুরু করি, লিথিয়াম বেরিলিয়াম এর আইপি ক্রমাগত বাড়তে থাকে, এবং সেটা যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি যে এই বরাবর যদি আমরা আইপির মান সাজাই এবং এই বরাবর যদি আমরা দেখি পরমাণু কমাঙ্ক বা জেড, আর এই বরাবর যদি আমরা আইপি সাজাই, তাহলে দেখি যে প্রথমে লিথিয়াম যদি এখানে থাকে, লিথিয়াম এখানে হবে বেরিলিয়াম, অর্থাৎ লিথিয়াম থেকে বেরিলিয়াম বাড়লো, বেড়ে গিয়ে আবার কিন্তু এখানে কমে যায় বোরনের ক্ষেত্রে। কী জন্যে কমে সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। আবার বোরনের পরে রয়েছে কার্বন, সেক্ষেত্রে আবার একটু বেড়ে যায়। কার্বনের পরে রয়েছে নাইট্রোজেন, আবার একটু বেড়ে যায়, এটা হচ্ছে কার্বন, এটা হলো নাইট্রোজেন। অক্সিজেনের ক্ষেত্রে আবার এখানে কমে যায়, তারপরে আবার এরকম বাড়তে থাকে। অক্সিজেনের পরে হচ্ছে ফ্লুরিনের পরে হচ্ছে নিয়ন। তো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হয়ে আবার কমে। কেন? নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে ওখানে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস রয়েছে, এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে বেশি স্থায়ী ইলেকট্রন বিন্যাস। তো সেই জন্যে এক্ষেত্রে এর আইপির মান অনেক বেশি হয়। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে আবার কেন কমে যাচ্ছে? অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু 4টি ইলেকট্রন রয়েছে, তো একটি ইলেকট্রন যদি ওখান থেকে বের করে নেওয়া যায় বা একটি ইলেকট্রন যদি ও ছেড়ে দেয়, তাহলে যে ইলেকট্রন বিন্যাস থাকছে সেটা হচ্ছে অর্ধপূর্ণ, এবং যেটা হচ্ছে মোস্ট স্টেবল, যেটা কিনা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো সেই জন্যে অক্সিজেনের ক্ষেত্রে একটি টেন্ডেন্সি আছে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়া, এবং সেই জন্যে এই ইলেকট্রনটা সহজেই সরিয়ে নেওয়া যায়, এবং এখানে কম পরিমাণ শক্তি প্রয়োগ করলেও ইলেকট্রনটা বের করে নেওয়া যায়। এবং যেহেতু কম পরিমাণ শক্তির এখানে প্রয়োজন হচ্ছে, সেই জন্য আইপির মান এখানে কমে যায়। তাহলে এইভাবে বোরন এবং অক্সিজেনের ক্ষেত্রে দুটো ব্যতিক্রম আমরা দেখতে পাই, এবং কী কারণে ব্যতিক্রম সেটাও আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম। তো এইভাবে পর্যায় বরাবর আইপির মান পরিবর্তন হয় বাঁ দিক থেকে ডান দিকে কীভাবে, সেটাও আমরা এখান থেকে জানলাম, এবং সেখানে দুটো ব্যতিক্রমের কথাও আমরা এখানে জানতে পারলাম। এরপরে আমরা দেখব গ্রুপ বরাবর আয়নন বিভব এর পরিবর্তন। তো দেখো, গ্রুপ বরাবর যদি আমরা ওপর থেকে নিচের দিকে যাই, তাহলে মৌলগুলোর মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা আগে আমার জানতে হবে, তারপরে আমি বের করতে পারবো আয়নন বিভবের পরিবর্তন। হলো প্রথম কি ঘটনা ঘটছে মৌলগুলোর মধ্যে। ওপর থেকে যত আমরা নিচের দিকে যাই, তত দেখো কক্ষ অ্যাড হওয়ার জন্যে ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার আস্তে আস্তে বাড়ছে। তাহলে পরমাণুর আকার যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল কি হয়? দুর্বল হয়ে যায়। তাহলে এই ইলেকট্রনটাকে সহজে সরিয়ে ফেলা যায়, অর্থাৎ আইপির মান কমে যায়। এটা একটি কারণ। আর কি ঘটনা ঘটছে? ওপর থেকে যত নিচের দিকে যাচ্ছি, তত কক্ষ অ্যাড হওয়ার জন্যে ইলেকট্রনও এখানে অ্যাড হচ্ছে। তাহলে কি হলো? বাইরে ইলেকট্রনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বাড়ছে। তাহলে প্রোটন সংখ্যা বাড়ার ফলে কি হয়? বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কথা, এবং তার ফলে কি হয়? আইপির মান বেশি হওয়ার কথা। কেন? বাইরের ইলেকট্রনের প্রতি যদি কেন্দ্রের আকর্ষণ বল বেশি হয়, তাহলে বাইরের ইলেকট্রনটাকে সরিয়ে আনতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হওয়ার কথা। কিন্তু দেখা যায় এখানে কক্ষ অ্যাড হওয়ার জন্য বা কক্ষ যোগ হওয়ার জন্য যে পরিমাণে আকার বৃদ্ধি পায়, সেই এফেক্টটা এই কেন্দ্রের নিউক্লিয় চার্জ বৃদ্ধি পাওয়ার জন্যে যে এফেক্ট আমরা দেখতে পাই, সেটাকে ওভারকাম করে বা তার থেকে অনেক বেশি হয়। ওই জন্যে ওপর থেকে নিচের দিকে গেলে যত আকারের বৃদ্ধি পাই, তত আমরা দেখি বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল কমে যায়, এবং তার ফলে বাইরের ইলেকট্রনকে সহজেই আমরা দূর করে দিতে পারি বা সহজেই আমরা অপসারিত করতে পারি, এবং যার ফলে অল্প পরিমাণ শক্তি দিলে আমাদের ইলেকট্রনটাকে যেহেতু এখান থেকে সরিয়ে ফেলা যায়, তাই আইপির মান কমে যায়।
তাহলে এখানে দুটো ঘটনার কথা আমি উল্লেখ করলাম, একটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে গেলে সাইজ বৃদ্ধি পাওয়ার কথা, আরেকটি ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার জন্য কেন্দ্রে নিউক্লিয় চার্জের পরিমাণও বৃদ্ধি পায়, কিন্তু নিউক্লিয় চার্জের পরিমাণ যে হারে বৃদ্ধি পায় তার থেকে ওপর থেকে নিচের দিকে গেলে সাইজের বৃদ্ধি পাওয়াটা বেশি পরিমাণে হওয়ার জন্যে এই সাইজ বৃদ্ধি হওয়ার জন্যে যে আইপির পরিবর্তন সেটাই এখানে বেশি উল্লেখযোগ্য। এছাড়াও আরও একটি ঘটনা ঘটে, 3 নম্বর ঘটনা, সেটি হলো ওপর থেকে যত আমরা নিচের দিকে যাই তত বাইরের কক্ষের আগের কক্ষে ইলেকট্রন পূর্ণ কক্ষ আমরা দেখি। ধরো বাইরের কক্ষ যদি এটা হয় তাহলে তার আগের কক্ষে যদি ইলেকট্রন পূর্ণ কক্ষ থাকে তাহলে কি হবে, এই যে কক্ষটা বাইরের কক্ষ থেকে কেন্দ্রের এর মধ্যে একটি শিল্ড হিসেবে কাজ করে, অর্থাৎ আবরণের কাজ করে। তো সেই জন্যে ওপর থেকে নিচের দিকে গেলে আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্ট বৃদ্ধি পায়। তাহলে শিল্ডিং এফেক্ট যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল হ্রাস পাচ্ছে, এবং যেই বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল হ্রাস পাচ্ছে তখন ওই ইলেকট্রনটা সহজে সরিয়ে ফেলা যায়, অর্থাৎ আইপির মান কমে যায়। তাহলে যে ইলেকট্রনটাকে আমরা সহজে অর্থাৎ কম পরিমাণ শক্তি দিয়ে অপসারিত করতে পারি সেই ইলেকট্রনের আইপির মান অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়ালের মান অনেক কমে যায়। তো এইখানে দেখো একটা জিনিস আমি যখন আমাদের আগের ভিডিও অর্থাৎ চতুর্থ ভিডিও যখন আমি করি তখন বলেছিলাম ওখানে যে 4টে প্রপার্টির কথা বলেছিলাম সেগুলো খুব ভালোভাবে পড়ার জন্য, বিশেষ করে পরমাণুর ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর, এবং সেইগুলোই দেখবে ঘুরে ফিরে এখানে বিভিন্ন ধর্মের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং সেগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো তাহলে এগুলো কিন্তু বোঝা খুব কঠিন বলে তোমার মনে হবে না। বা আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্ট এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে অলরেডি দেখে এসেছি। তো যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখো এবং তারপরে এই ভিডিওটি দেখো, তাহলে দেখবে এই ভিডিওটা বা এই ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে। তো এইভাবে আমরা এখানে শেষ করলাম আইপি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব, এবং সেই আয়নন বিভবের পরিবর্তন কিভাবে পর্যায় বরাবর হয়, কিভাবে গ্রুপ বরাবর হয়, এবং সেখানে কিছু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছিলাম। ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম? ব্যতিক্রম লক্ষ্য করেছিলাম বোরনের ক্ষেত্রে, ব্যতিক্রম লক্ষ্য করেছিলাম অক্সিজেনের ক্ষেত্রে, কেন এক্ষেত্রে যেভাবে পরিবর্তন হওয়ার কথা সেভাবে পরিবর্তন আমরা এক্ষেত্রে লক্ষ্য করতে পারি না, এবং তার ব্যাখ্যা আমরা 2টো স্লাইড বা 1টা স্লাইড আগে আমরা অলরেডি করেছি। অর্থাৎ যাই হোক, তো এখানে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে আমি একটা গ্রাফের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি কিভাবে মৌলগুলোর আইপির মান পরিবর্তন হয়। তো এইভাবে আমরা যদি এখানে এই বরাবর পরমাণু কমাঙ্ক রাখি এবং এই বরাবর আইপি রাখি তাহলে দেখবে সবচেয়ে ওপরে থাকবে হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের আকার অনেক ছোট, তাই ইলেকট্রনটা সরিয়ে ফেলতে বাইরের ইলেকট্রন বা বহিস্থ ইলেকট্রন সরিয়ে ফেলতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় এবং আইপির মান অনেক বেশি হয়। তাহলে এখানে যদি লিথিয়াম থাকে, লিথিয়াম থেকে আস্তে করে এখান থেকে কমে গিয়ে এখানে চলে আসবে সোডিয়াম, এখানে আসবে সোডিয়াম। সোডিয়ামের মান কেন কমলো? কেন ওপর থেকে যত নিচে যাচ্ছে তত সাইজ আস্তে আস্তে বাড়ছে। সোডিয়াম থেকে ডাইরেক্ট এরকম শার্প ডিক্রিজ হয় পটাশিয়ামের ক্ষেত্রে, কেন সোডিয়াম থেকে পটাশিয়ামের সাইজটা হঠাৎ করে অনেকটাই বৃদ্ধি পায়। তারপরে আস্তে আস্তে এখানে রুবিডিয়াম, এখানে হয় রুবিডিয়াম, এবং তারপর আস্তে আস্তে এখানে বাকি মৌলগুলো আসতে থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলি, সোডিয়াম থেকে পটাশিয়াম কেন হঠাৎ করে শার্প ডিক্রিজ হলো বা তীক্ষ্ণভাবে কেন কমে গেল? কেন সোডিয়াম থেকে পটাশিয়ামে গেলে এর সাইজটা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় এর আইপির মান কমে যায়। আবার পটাশিয়াম থেকে যখন রুবিডিয়ামে যাচ্ছি, রুবিডিয়াম যেহেতু একটি ডি ব্লক মৌল, যেহেতু এখানে 3D ইলেকট্রনগুলো চলে আসছে, এবং আমরা জানি শিল্ডিং এফেক্ট এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, এবং যেহেতু ডি ইলেকট্রনের শিল্ডিং এফেক্ট একটু তুলনামূলকভাবে কম হয়, তো শিল্ডিং এফেক্ট কম হওয়ার জন্য বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল আবার বৃদ্ধি পেয়ে যায়, এবং তার ফলে ওর যে হ্রাসটা বা ওর যে আইপির মান যে হ্রাস পাওয়াটা সেটা তুলনামূলকভাবে কম হয়, অর্থাৎ পটাশিয়ামের তুলনায় কম হয়। তো সেই জন্য এখানে অতটা শার্প ডিক্রিজ হয় না, তবে সামান্য ডিক্রিজ তো অবশ্যই হয়। তো এই ছিল আইপির পরিবর্তন। এবং এখন আমরা দেখব ইলেকট্রন আসক্তি, বা একে বলা হয় ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেন এনথ্যালপি। যে কোনো একটি নামেই আমরা একে বলতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে বাংলা টার্মের সাথে ইংলিশ টার্মগুলো শেখা প্রয়োজন, যেটা আমরা আগে বলেছিলাম। তাই এটাকে আমরা এইভাবে বলতে পারি ইএ বা ইলেকট্রন অ্যাফিনিটি। তো
তো দেখো এখনও অবধি আমি বলছি, যারা আগের পোর্শন অবধি অর্থাৎ আয়নন বিভব অবধি বুঝতে পারোনি তারা আরেকবার ভিডিওটি দেখে নিও, কেন ওখানকার জিনিস কিন্তু এখানে রিপিট হবে, এবং ওখানে না বুঝতে পারলে এখানেও বুঝতে একটু সমস্যা হবে। আর ওখানে যদি বুঝতে পারো তাহলে এটা বুঝতে বেশি শক্ত মনে হবে না, বা খুব সহজে এটা তুমি বুঝে যাবে। তো দেখো আমরা ওখানে পড়েছিলাম যে কোনো মৌল তার সবচেয়ে স্থায়ী স্তর হচ্ছে ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট। ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট সংক্ষেপে আমরা জিএস বলি। তাহলে ভূমিস্তলে থাকাকালীন কোনো একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন যদি আমরা যোগ করি এবং তার ফলে যে শক্তি আমরা পাই সেই শক্তিকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। আমরা আয়নন বিভবের ওখানে কি দেখেছিলাম, যে সর্ববহিস্থ ইলেকট্রনটাকে অপসারিত করতে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় সেটাকে আমরা বলছিলাম আয়নন বিভব বা আইপি। কিন্তু এক্ষেত্রে ঠিকঠাক উল্টোটা হয়, অর্থাৎ বাইরে থেকে একটি ইলেকট্রন যোগ করে 1 একক নেগেটিভ চার্জযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি মুক্ত হয়, এখানে এনার্জি প্লাসের পরিবর্তে এখানে এনার্জি আমরা বাইরে পেয়ে যাই, অর্থাৎ এখানে এনার্জি রিলিজ হয়। তো সেই এনার্জির পরিমাণটাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেন এনথালপি। তো এটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো একটি মৌল, এ মৌলের সর্ববহিস্থ কক্ষে এ মৌলের একটি পরমাণুর গ্যাসীয় অবস্থায় এর সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন যোগ করলে আমরা এখান থেকে কি পাবো, এ মাইনাস পাবো, অর্থাৎ 1 একক নেগেটিভ চার্জযুক্ত আয়ন, এবং তার সাথে আমরা কিছু পরিমাণ শক্তি পাবো। এখানে প্লাস ই মানে হচ্ছে ই ফর এনার্জি, অর্থাৎ আমরা এখানে কিছু পরিমাণ শক্তি পেলাম। তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ হবে নেগেটিভ। ডেল্টা এইচ হচ্ছে এনথ্যালপির পরিবর্তন, যেটা আমরা ক্লাস 11-এ অলরেডি পড়েছিলাম, সুতরাং আমরা জানি আশা করি। তো এক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, যেহেতু এখানে আমরা এনার্জি পেয়েছি, সুতরাং এটাকে আমরা বলতে পারি তাপ মোচি বা এক্সোথার্মিক রিয়াকশন বা তাপ মোচি। যেহেতু তাপের উদ্ভব হয়েছে বা তাপ আমরা পেয়েছি বা শক্তি আমরা পেয়েছি, সুতরাং এটাকে আমরা বলছি তাপ মোচি বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন, এবং এক্ষেত্রে এনথ্যালপির পরিবর্তন হচ্ছে নেগেটিভ। আর একটা কেস হতে পারে, ধরো বি একটি এলিমেন্ট, তার সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন যোগ করার ফলে আমরা 1 একক নেগেটিভ চার্জযুক্ত একটি আয়ন পেলাম বি মাইনাস, এবং এক্ষেত্রে আমার বাইরে থেকে শক্তি দিতে হলো। তাহলে সেক্ষেত্রে এনথ্যালপির পরিবর্তন ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু পজিটিভ, এবং এটাকে আমরা বলি এন্ডোথার্মিক রিয়াকশান, বা এটাকে বলা হয় তাপগ্রাহী। যেহেতু তাপ গ্রহণ করেছে তাই এটাকে আমরা বলি তাপগ্রাহী। তো আমরা আয়নন বিভব পড়ার সময় দেখেছিলাম যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বা প্রথম আয়নন বিভব হয়, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বা দ্বিতীয় আয়নন বিভব হয়, এবং থার্ড আয়নাইজেশন এনার্জি বা ফোর্থ আয়নাইজেশন এনার্জি এইভাবে হতে থাকে। তো এক্ষেত্রেও আমরা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি বা দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি, এইভাবে আমরা মানে প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি এইভাবে পাই। আর একটা জিনিস খেয়াল করতে হবে, ধরো এ মৌলকে ইলেকট্রন যোগ করার ফলে আমরা এ মাইনাস একটি আয়ন পেয়েছি। তো এক্ষেত্রে এই এ মৌলের ইলেকট্রন অ্যাফিনিটির পরিমাণ এবং এ থেকে আবার এ তৈরি করার জন্য যে পরিমাণ আইপির প্রয়োজন হয় সেটা কিন্তু একই। খেয়াল করে দেখো, শুধুমাত্র এরা চিহ্নের দিক থেকে বিপরীত চিহ্নযুক্ত। যেমন এ তার সাথে একটি ইলেকট্রন যোগ করে আমরা পাচ্ছি এ মাইনাস, এবং এখান থেকে যে শক্তিটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। আর ইলেকট্রন এ মাইনাস এর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটিকে রিমুভ করতে বা অপসারিত করতে যে পরিমাণ শক্তি আমাকে এখানে দিতে হচ্ছে সেটাকে আমরা বলছি আইপি বা
আয়নাইজেশন এনার্জি এবং তার ফলে আমরা এ পাচ্ছি। তো এক্ষেত্রে এই ই এবং এই ই এ এই যে দুটো শক্তি এরা কিন্তু একই পরিমাণের দিক থেকে, কিন্তু চিহ্নের দিক থেকে এরা আলাদা, একটি নেগেটিভ এবং আরেকটি পজিটিভ। তো এটা খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রেও আমরা যেমন বলছিলাম যে প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বা তৃতীয় ইলেকট্রন আসক্তি এইরকম হয়। তো প্রথম ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হলেও যেহেতু একটি ইলেকট্রন প্রবেশ করার ফলে ভিতরের কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের সাথে এই ইলেকট্রনের একটি বিকর্ষণ বল কাজ করার জন্য অতিরিক্ত আবার একটি ইলেকট্রন যোগ করাতে অনেক বেশি পরিমাণ শক্তি আমাদের বাইরে থেকে প্রয়োগ করতে হয়। অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা ইলেকট্রন এই ডেল্টা এইচ এর মান নেগেটিভের পরিবর্তে পজিটিভ দেখি। এটা কেন দেখি? কেন কি এখানে এই যে ইলেকট্রনটি অলরেডি প্রবেশ করানো হয়েছে প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, সেই ইলেকট্রনের সাথে ভিতরের কক্ষগুলির ইলেকট্রনের একটি বিকর্ষণ থাকার জন্যে অতিরিক্ত আবার একটি ইলেকট্রন প্রবেশ করালে তার সাথে আরও বিকর্ষণ হওয়ার জন্যে আমাদের বাইরে থেকে প্রচুর শক্তি দিয়ে তারপর ইলেকট্রনটি প্রবেশ করাতে হবে, অথবা ইলেকট্রনটি প্রবেশ করানো যাবে না। তো যেহেতু অনেক বেশি পরিমাণে শক্তি আমাদের বাইরে থেকে দিতে হচ্ছে, তো সেই কারণে এটা হলো এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপগ্রাহী রিয়াকশন, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। তো সেই কারণে এক্ষেত্রে ডেল্টা এইচ এর মান নেগেটিভের পরিবর্তে পজিটিভ হয়। তো এগুলো খেয়াল রাখতে হবে। যেমন আমরা উদাহরণ হিসাবে একটা কেস দেখতে পারি। যেমন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন তার সাথে একটি ইলেকট্রন যোগ করলে আমরা সেখান থেকে পাবো ও মাইনাস। এই গ্যাসিয়াস স্টেটে রয়েছে, এখানে অক্সিজেনও থাকে গ্যাসিয়াস স্টেট, যেটা আমরা সংজ্ঞায় অলরেডি বলেছি যে গ্যাসিয়াস অবস্থায় তার সর্বস্থ কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি আমরা পাই সেটাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। তো এখানেও আমরা 141 কিলো জুল পার মোল শক্তি পাই। কিন্তু যখন ও মাইনাস এর সাথে এর সর্বস্থ কক্ষে আরও একটি ইলেকট্রন আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই? সেক্ষেত্রে আমরা পাই O2 মাইনাস গ্যাসিয়াস স্টেটে, এটাও গ্যাসিয়াস স্টেটেই ছিল। এক্ষেত্রে শক্তি পাওয়ার বা এনার্জি পাওয়ার পরিবর্তে এখানে আমাদের এনার্জি বাইরে থেকে দিতে হয় এবং তার পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি, অর্থাৎ 780 কিলো জুল পার মোল। তাহলে এখানে যে এনার্জিটা আমরা পাই সেটাকে আমরা বলছি ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বা প্রথম ইলেকট্রন আসক্তি, এবং এক্ষেত্রে যে এনার্জিটা আমাদের দিতে হচ্ছে সেটাকে আমরা বলছি সেকেন্ড ইলেকট্রন আসক্তি বা সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। তো এবার আমরা দেখব যে ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা কোন কোন বিষয়ের পরিবর্তনের জন্য ইলেকট্রন আসক্তির মান পরিবর্তন হয়, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তো প্রথমেই দেখো পরমাণুর আকার যত বৃদ্ধি পায় তত কি হয়? তত বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল কম হয়। পরমাণুর আকার যত বৃদ্ধি পায় তত বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল হ্রাস পায়। সেটা আমরা অনেক আগেই পড়েছি, যখন পারমাণবিক ব্যাসার্ধ পড়ি তখনই। তো এর ফলে কি হয়? অতিরিক্ত একটি ইলেকট্রন যখন আমরা যোগ করতে চাই, সেই ইলেকট্রনটিকে ধরে রাখার মতো ক্ষমতা এই পরমাণুটির থাকে না। তো যত ছোট থেকে বড় সাইজের দিকে আমরা যাই তত আমরা কি দেখতে পাই? তত আমরা দেখতে পাই যে ইলেকট্রন অ্যাফিনিটির মান হ্রাস পায়। কেন হ্রাস পায়? কেন বাইরে ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল কম থাকার জন্যে অতিরিক্ত যে ইলেকট্রনটি আমরা যোগ করতে চাইছি সেই ইলেকট্রনটি ধরে রাখার মতো ক্ষমতা এই পরমাণুর থাকে না। তো সেই জন্য আমরা বলতে পারি যে যে কোনো গ্রুপ বরাবর ওপর থেকে যখন আমরা নিচের দিকে যাই তখন যেহেতু সাইজ বাড়তে থাকে, তো সেই কারণে ইলেকট্রন অ্যাফিনিটির মান এক্ষেত্রে কমতে থাকে। নিউক্লিয়াসের আধান এর ওপরও নির্ভর করে ইলেকট্রন আসক্তি। কিভাবে? যত নিউক্লিয়াসের আধান বাড়তে থাকে তত বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক বৃদ্ধি পায়। অর্থাৎ বাইরে থেকে যদি আমি একটি ইলেকট্রন যোগ করতে চাই, সেই ইলেকট্রনটিকে ধরে রাখার মতো ক্ষমতা পরমাণুটির বৃদ্ধি পায়। তো সেই জন্যে নিউক্লিয়াসের আধান যত বৃদ্ধি পায় তত ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়।
এবং যে ইলেকট্রনটা আমরা যুক্ত করতে চাইছি, অর্থাৎ যে নতুন ইলেকট্রনটা আমরা যুক্ত করতে চাইছি, সেই ইলেকট্রনটিকে অপেক্ষাকৃত দৃঢ়ভাবে ধরে রাখার ক্ষমতাও পরমাণুর বৃদ্ধি পায়। যেমন আমরা যদি একটি উদাহরণ নিয়ে দেখতে চাই, কার্বনের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং বোরন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তো এর ক্ষেত্রে জেড বা চার্জের নিউক্লিয় চার্জের মান হচ্ছে 6, এর ক্ষেত্রে জেড এর মান 5। তো সেই কারণে ইলেকট্রন অ্যাফিনিটির মান এর ক্ষেত্রে বেশি এবং এর ক্ষেত্রে কম। তো আমরা ওই জন্য দেখতে পাই যে কার্বনের ইলেকট্রন আসক্তির মান বোরন অপেক্ষা অনেক বেশি। ভেদন ক্ষমতার ওপর বা পেনিট্রেটিং পাওয়ার এর ওপরও ইলেকট্রন আসক্তির মান নির্ভর করে। দেখো, যে ইলেকট্রনটি আমরা প্রবেশ করাচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটি দেখার জন্যে, সেই ইলেকট্রনটি যে কক্ষকে প্রবেশ করাচ্ছি বা যে উপকক্ষে আমরা প্রবেশ করাচ্ছি, সেই উপকক্ষের পেনিট্রেটিং পাওয়ার বা ভেদন ক্ষমতা কতটা তার উপর নির্ভর করে ইলেকট্রন অ্যাফিনিটি। যদি আমরা দেখেছিলাম যে পেনিট্রেটিং পাওয়ার বা ভেদন ক্ষমতার অর্ডার এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে এস উপকক্ষের ক্ষেত্রে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাহলে যে ইলেকট্রনটি আমরা প্রবেশ করাচ্ছি সেই ইলেকট্রনটি কোন উপকক্ষে প্রবেশ করাচ্ছি তার উপর নির্ভর করে এর ইলেকট্রন আসক্তির মান বেশি হবে নাকি কম হবে। কেন, যে উপকক্ষের ভেদন ক্ষমতা যত বেশি, তার সেই উপকক্ষটি ভেদন ক্ষমতা বেশি মানে উল্টোভাবে আমরা বলতে পারি সেই উপকক্ষটি কেন্দ্রের অনেকটা কাছে। তো কেন্দ্রের অনেকটা কাছে হওয়ার জন্যে ওই উপকক্ষে ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক বেশি হবে। তো আকর্ষণ বল বেশি হওয়ার জন্যে ওখানে ইলেকট্রন প্রবেশ করালে আমরা বেশি পরিমাণে এনার্জি পাবো বা ইলেকট্রনটার স্টেবিলিটি অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে ইএ বা ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক বেশি হবে। ইলেকট্রন বিন্যাসের উপরও নির্ভর করে ইলেকট্রন আসক্তির মান। যে কোনো পরমাণুর কোনো উপকক্ষ ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা হাফ ফিল্ড বা যদি ফুল ফিল্ড থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে যথেষ্ট স্থায়িত্ব অর্জন করে বা যথেষ্ট স্থায়ী হয়। এখন এইরকম ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন কখনোই চাই না একটি ইলেকট্রন অতিরিক্ত যোগ করতে। তো ওই জন্যে এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে বা যে পরমাণুর এই ধরনের ইলেকট্রন কনফিগারেশন আছে তাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান খুব কম হয় বা অনেক ক্ষেত্রে সেটা ধনাত্মকে পরিণত হয় বা ধনাত্মক মান আমরা দেখতে পাই। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই, গ্রুপ 15 মৌল নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই গ্রুপের ক্ষেত্রে নাইট্রোজেন দিয়ে আমরা উদাহরণটা দেখতে পারি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p3। তো সর্ববহিস্থ কক্ষকের ইলেকট্রন বিন্যাস হবে এখানে একটি ইলেকট্রন, এখানে, তাহলে এটি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। এখন এখানে যদি একটি অতিরিক্ত ইলেকট্রন আমি যোগ করি, তাহলে ইলেকট্রনটি এখানে যোগ হবে এবং তার ফলে ও অর্ধপূর্ণ অবস্থায় থাকাকালীন যতটা স্থায়িত্ব লাভ করেছিল সেই স্থায়িত্বটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে এক্ষেত্রে অনেক বাইরে থেকে আমাদের শক্তি দিতে হয় এবং যেহেতু বাইরে থেকে শক্তি দিতে হয় তাই এক্ষেত্রে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু পজিটিভ হয়। এছাড়া গ্রুপ 18 এলিমেন্ট যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের ক্ষেত্রে একটি ইলেকট্রন বিন্যাস নিলেই আমি বুঝতে পারবো 1s2, নিয়নের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p6। তো এখানে দেখো বাইরের কক্ষটি অলরেডি কিন্তু ফিল্ড হয়ে রয়েছে, এখানেও কিন্তু বাইরের কক্ষ ফিল্ড হয়ে রয়েছে। তাহলে যেহেতু ফিল্ড হয়ে রয়েছে, তো এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু ফিল্ড হয়ে রয়েছে তাহলে এখানে তো অলরেডি একটা ইলেকট্রন প্রবেশ করানো যাবে না, যেহেতু পুরোপুরি ফিল আপ হয়ে রয়েছে। তো সেই কারণে এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান সর্বদা ধনাত্মক হয়। আবার অন্যদিকে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে একটি ইলেকট্রন শর্ট রয়েছে
অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হওয়ার জন্যে সেক্ষেত্রে কিন্তু এদের ইলেকট্রন অ্যাফিনিটির মান আবার খুব বেশি হবে। যেমন গ্রুপ 17 এলিমেন্ট যদি আমরা দেখি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্ষেত্রে ধরো ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5। তো এখানে দেখো পি কক্ষকে এখানে 5টি ইলেকট্রন আছে, 5টি ইলেকট্রন মানে এইভাবে আমরা লিখতে পারি। এখন এখানে যদি একটা ইলেকট্রন যোগ করা হয় তাহলে কিন্তু এটা ফুলফিল হয়ে যায় বা সম্পূর্ণ কক্ষক হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা যে এনার্জি পাবো সেটার পরিমাণ অনেক বেশি হবে, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি এখানে অনেক বেশি হবে। আবার ক্লোরিনের ক্ষেত্রে ওই একই রকমভাবে, ক্লোরিনের ক্ষেত্রে হবে 3s2 3p5, তাহলে এক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির মান বাড়বে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ কক্ষক থাকার জন্যে গ্রুপ 15 মৌল এবং গ্রুপ 18 মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান হ্রাস পায় বা সেটা অনেক সময় পজিটিভে পরিণত হয়। আর গ্রুপ 17 মৌলের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক বেশি হয়। যে কোনো পর্যায়ের বাম দিক থেকে আমরা যখন ডান দিকে যাচ্ছি তত ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যেহেতু কক্ষক অ্যাড হচ্ছে না বা নতুন কোনো কক্ষক যোগ হচ্ছে না, তো সেই কারণে এর সাইজ আস্তে আস্তে কমতে থাকে। এটা আমরা আগেও দেখেছিলাম। তো যেহেতু সাইজ কমতে থাকে তাই বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান বৃদ্ধি পায়। এবং সেই জন্য আমরা দেখি, ধরো দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে লিথিয়াম এর ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক কম হয় এবং একেবারে ডান দিকে ফ্লুরিন এর ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক বেশি হয়। একই রকমভাবে সোডিয়াম এর ইলেকট্রন অ্যাফিনিটির মান যথেষ্ট কম হয়, কিন্তু তুলনামূলকভাবে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হয়। তো সেই জন্য বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং দেখা যায় একেবারে বাম দিকে, অর্থাৎ গ্রুপ এর ক্ষেত্রে অনেক কম দেখা যায় এবং গ্রুপ 17 এর ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক বেশি হয়। এবং কিছু কিছু মৌল যেমন বেরিলিয়াম, নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ডের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম বা ফসফরাস, এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক কম হয়। এছাড়াও গ্রুপ 18 এদের ক্ষেত্রেও ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক কম হয়, কেন এদের অর্ধপূর্ণ বা সম্পূর্ণ এদের ক্ষেত্রে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ কক্ষক। তো গ্রুপ বরাবর ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে পরিবর্তিত হয়? গ্রুপ বরাবর ওপর থেকে যখন আমরা নিচের দিকে যাই তখন দুটো ঘটনা ঘটে। একটা, নতুন কক্ষ যোগ হওয়ার জন্য পরমাণুর আকার অনেক বৃদ্ধি পায় এবং স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাবের জন্য বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক কমে যায় এবং তার ফলে বাইরে ইলেকট্রন প্রবেশ করালে সেই ইলেকট্রনটি ধরে থাকার মতো ক্ষমতা কিন্তু কেন্দ্রের নিউক্লিয়াসে থাকে না। তো সেই জন্যে এই দুটোর প্রভাবে ওপর থেকে যত আমরা নিচের দিকে যাই তত ইলেকট্রন অ্যাফিনিটি কমতে থাকে, ইলেকট্রন অ্যাফিনিটির মান কমতে থাকে। তো কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম লক্ষ্য করি। গ্রুপ 17 এর ক্ষেত্রে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই গ্রুপের ক্ষেত্রে, তো একটু আগেই আমরা যেমন দেখলাম যে কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে সাইজ বৃদ্ধি পাওয়ার জন্যে ইলেকট্রন অ্যাফিনিটির মান হ্রাস পাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির পরিমাণ হচ্ছে সর্বোচ্চ, তারপরে ফ্লুরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তো এই যে ব্যতিক্রম ধর্ম, এটা কি কারণে হলো সেটা আমরা ব্যাখ্যা করব। এবং অনেক সময় এমসিকিউ প্রশ্ন হিসাবেও আছে যে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির ইলেকট্রন অ্যাফিনিটি সর্বোচ্চ, এবং সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট ভুল করে ক্লোরিনের পরিবর্তে ফ্লুরিন টিক দিয়ে চলে আসে এবং সে তার মার্কসটা লস করে। তো যাই হোক, এখানে দেখো কি হয়, এখানে ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, ক্লোরিনের হচ্ছে 17। এখন তাহলে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p5। ক্লোরিনের ক্ষেত্রে হবে 1s2 2s2 2p6 3s2 3p5। তো এখানে সবচেয়ে বাইরের কক্ষে 5টি ইলেকট্রন আছে এবং সেটি 3p কক্ষকে রয়েছে, এবং এখানেও সবচেয়ে বাইরের কক্ষে 5টি আছে এবং সেটি 2p কক্ষকে রয়েছে। এখন দেখো
2p কক্ষক যদি আমরা জাস্ট একটি রাফে আঁকি, 2p কক্ষকের আকৃতি যদি এমন হয় 3p কক্ষকের আকৃতি হবে তার থেকে অনেকটাই বড়। তো ফ্লুডিনের ক্ষেত্রে কি হয়, ফ্লুডিনের ক্ষেত্রে এই কক্ষকটির আকার যথেষ্ট তুলনামূলকভাবে ছোট হওয়ার জন্য এখানে অতিরিক্ত একটি ইলেকট্রন যোগ করার ফলে এই ইলেকট্রনের সাথে অন্য ইলেকট্রনগুলির একটি বিকর্ষণ বল কাজ করে, এবং বিকর্ষণ বল কাজ করার জন্য অতিরিক্ত ইলেকট্রন যোগ করার ফলে যে পরিমাণে এনার্জি আমরা পাওয়ার কথা বা যে পরিমাণে শক্তি আমরা পাওয়ার কথা সেই কাঙ্ক্ষিত শক্তি কিন্তু আমরা পাই না, এবং তার থেকে যথেষ্ট কম পরিমাণে শক্তি আমরা পাই। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান কমে যায়। তাহলে কী কারণে কমলো? প্রথমত হচ্ছে এর আকারটা ছোট, এবং দ্বিতীয়ত ছোট আকার হওয়ার জন্য এখানে ইলেকট্রন রিপালশন এখানে কাজ করে, অর্থাৎ ইলেকট্রন বিকর্ষণ বল এখানে কাজ করে, এবং সেই জন্য এখানে ইলেকট্রন অ্যাফিনিটির মান কমে যায়। অন্যদিকে 3p কক্ষকের সাইজ তুলনামূলকভাবে বড় হওয়ার জন্য 2p কক্ষকের তুলনায় এখানে যে ইলেকট্রনটি আমরা প্রবেশ করাতে চাই সেই ইলেকট্রনটির সাথে কিন্তু ইলেকট্রন রিপালশন এখানে কাজ করে না, ইলেকট্রন রিপালশন এখানে একদম থাকে না। তো সেই কারণে এখানে যে পরিমাণ শক্তি আমরা পাওয়ার কথা সেই পরিমাণ শক্তি আমরা এখানে পাই, এবং তাই এখানে এই অর্ডারটা উল্টো হয়ে যায়, অর্থাৎ ক্লোরিন এর ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হয়, এবং তারপর ফ্লুরিন, এবং তারপর ব্রোমিন, এবং সব শেষে রয়েছে আয়োডিন। তো ব্রোমিন আয়োডিন এর ক্ষেত্রে তো নর্মালি যেমন আমরা দেখলাম উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়ার জন্য কমে যায়, সেটাই এখানে কিন্তু একই রকম থেকে যায়, ওই নিয়মেই থেকে যায়। তো আমরা পর্যায়গত পরিবর্তনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখেছিলাম, যেমন ওখানে আমরা দেখেছিলাম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান বাড়ার সত্ত্বেও বাড়ার কথা, কিন্তু বাস্তবে আমরা কম দেখি। কেন কম দেখি সেটা আমরা ওখানে ব্যাখ্যা করেছি। এবং গ্রুপ বরাবর পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রম দেখলাম, সেটা হচ্ছে ফ্লুরিন ক্লোরিন এর মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হওয়ার কথা এবং কার বেশি হচ্ছে বাস্তবে। তো এখানেই শেষ হলো ইলেকট্রন অ্যাফিনিটি। এরপরে আমরা দেখব ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি কী জিনিস? ধরো আমরা সমযোজী বন্ধন অলরেডি ক্লাস 10-এ শিখেছি। তো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন অবস্থায় ধরো এ আর বি দুটি পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন তৈরি করেছে। তো এখানে দুটো ইলেকট্রন প্রয়োজন এই বন্ধনটা তৈরি করার জন্যে। তো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন অবস্থায় এই বন্ধনের যে ইলেকট্রনটি সেটা নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এখন এই ইলেকট্রন দুটো মাঝামাঝি থাকতে পারে, বা এমনও হতে পারে যে ইলেকট্রন দুটো এ এর দিকে চলে এসছে বা ইলেকট্রন দুটো বি এর দিকে চলে এসছে। তাহলে যদি মাঝামাঝি থাকে তাহলে আমরা কি বলবো? এর ইলেকট্রোনেগেটিভিটি এবং বি এর ইলেকট্রোনেগেটিভিটি একই বা সমান। যদি ইলেকট্রন দুটো এর দিকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এ এর ইলেকট্রোনেগেটিভিটি বি এর থেকে বেশি, এবং সে কারণে ইলেকট্রনগুলো এ এর দিকে চলে এসছে। আর যদি ইলেকট্রনগুলো বি এর কাছাকাছি থাকে তাহলে ঠিক তার উল্টোটা আমরা বলবো, অর্থাৎ বি এর ইলেকট্রোনেগেটিভিটি এ এর থেকে বেশি। তো এইভাবে ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা ডিফাইন করতে পারি। তো আরেকবার বলে দিই যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন অবস্থায় বন্ধনের ইলেকট্রনগুলি নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা সেটাকেই আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এখন এই তড়িৎ ঋণাত্মকতাও ইলেকট্রন অ্যাফিনিটি বা আইপির মতো কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে। সেই বিষয়গুলি কি কি সেগুলি আমরা এখন দেখব। তো দেখো আমরা অলরেডি ইলেকট্রন অ্যাফিনিটি আইপি এগুলোর মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেগুলো দেখেছিলাম, এবং এক্ষেত্রেও কিছু জিনিস কমন আছে। যেমন পরমাণুর আকার বাড়লে কিভাবে পরিবর্তন হয় সেটা আগে আমরা যা পড়েছিলাম, এখানেও তাই। বাম দিক থেকে ডান দিকে যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, এবং সেক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান যেমন বৃদ্ধি পাচ্ছিল এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মানও বৃদ্ধি পায়। এছাড়া আমরা আরেকটা জিনিস পড়েছিলাম আবরণী প্রভাব। তাহলে আবরণী প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে আবরণী প্রভাব যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল কমে যায়, তাহলে তখনও কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। এক্ষেত্রে কী হবে? পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়, আর পরমাণুর আকার যদি হ্রাস পায় তখন ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। এবং এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে
দ্বিতীয় পর্যায়ে ধরো লিথিয়াম থেকে শুরু করে যখন আমরা ফ্লুরিন অবধি যাচ্ছি, তাহলে লিথিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, এবং যত আমরা ডান দিকে অগ্রসর হই তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে এবং ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি এখানে ম্যাক্সিমাম হয়। আবার যদি আমরা যে কোনো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামি, ধরো লিথিয়ামের আমরা প্রথম গ্রুপের কথাই যদি বলি, লিথিয়াম থেকে যত আমরা নিচের দিকে যাই, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যত নিচের দিকে আমরা যাই তত এর আকার বৃদ্ধি পাওয়ার জন্য এক্ষেত্রেও কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি এক্ষেত্রে হ্রাস পায়। তাহলে এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। আর আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট বৃদ্ধি পাওয়ার ফলে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। এইগুলো যেহেতু আগে ব্যাখ্যা করা ছিল, ওই জন্য আমি এখানে ছোট করে বলে দিলাম। বাকি ব্যাখ্যাগুলো তোমরা আগের পোর্শনে যে আমি বলেছি, ব্যাখ্যা করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে ইলেকট্রোনেগেটিভিটির মান মৌলের জারণ অবস্থার উপর নির্ভর করে। দেখো, একটা মৌলের একের বেশি সংখ্যক জারণ অবস্থা থাকতে পারে, এবং সেক্ষেত্রে একটা হচ্ছে লোয়েস্ট অক্সিডাইজিং স্টেট আর একটা হচ্ছে হাইয়েস্ট অক্সিডাইজিং স্টেট। দেখা যায় মৌলটির লোয়েস্ট অক্সিডেশন স্টেটের থেকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা উদাহরণ নিয়ে দেখতে পারি, যেমন ধরো এফির ক্ষেত্রে দুটি অক্সিডেশন স্টেট আছে, একটা হচ্ছে 2+ আর একটা হচ্ছে Fe3+। এখন এই Fe3+-এর ইলেকট্রোনেগেটিভিটির মান Fe2+-এর থেকে বেশি, এবং যদি মানগুলো দিয়ে আমরা দেখি তাহলে সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এফির ক্ষেত্রে এই মানটি হচ্ছে 1.8, এর ক্ষেত্রে এই মানটি হচ্ছে 1.84, এবং Fe3+-এর ক্ষেত্রে এই মানটি হচ্ছে 1.94। তো এইভাবে জারণ সংখ্যার ওপর ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করে, অর্থাৎ জারণ সংখ্যা যত বৃদ্ধি পায় তত ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায় যে কোনো একটি নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে। ইলেকট্রন আসক্তির ওপর ইলেকট্রোনেগেটিভিটির মান নির্ভর করে। দেখা যায় যে ইলেকট্রন আসক্তির মান যত বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটির মান যত বৃদ্ধি পায় তত ইলেকট্রোনেগেটিভিটির মানও বৃদ্ধি পায়। ইলেকট্রন অ্যাফিনিটির মান যত বৃদ্ধি পায় তত কী হয়, বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল বৃদ্ধি পায়, এবং সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মানও বৃদ্ধি পায়। এবং সেজন্য দেখা যায় বাঁ দিক থেকে ডান দিকে গেলে যেমন ইলেকট্রন আসক্তির মানও বৃদ্ধি পায়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কোনো পর্যায়ের ইলেকট্রোনেগেটিভিটিও বৃদ্ধি পায়। বা একই রকমভাবে যদি আমি কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামি, তাহলে যেমন ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পায় তেমনি ইলেকট্রোনেগেটিভিটিও এক্ষেত্রে হ্রাস পায়। সুতরাং ইলেকট্রন আসক্তির ওপরও ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করে। এরপরে আমরা 5 নম্বর কারণ পড়ব। 5 নম্বর কারণে বলা হচ্ছে, 5 নম্বর যে বিষয়ের ওপর নির্ভর করে সেটা হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। কোনো মৌলের পরমাণুর সংকরায়নের ফলে সৃষ্ট সংকর কক্ষকে যদি এস ক্যারেক্টার বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে তার যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তার ইলেকট্রোনেগেটিভিটিও বৃদ্ধি পায়। আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি, কার্বনের ক্ষেত্রে 3টি সংকরায়ন সম্ভব, একটা হচ্ছে sp3, একটা হচ্ছে sp2 এবং আরেকটা হলো sp। তো আমি যদি হিসাব করি, এখানে এস ক্যারেক্টার আছে 25%, এখানে এস ক্যারেক্টার আছে 33% এবং এখানে এস ক্যারেক্টার আছে 50%। তো আমরা যে ব্যাখ্যাটা একটু আগেই বললাম যে এস ক্যারেক্টার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এখানে sp3-র তুলনায় sp2-র এস ক্যারেক্টার বেশি, তাহলে sp3 থেকে sp2 ও সংকর কক্ষক বিশিষ্ট কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। আবার sp2-র থেকে sp সংকরায়িত কক্ষক বিশিষ্ট কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মান আরও বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে কার্বন sp3 সংকরায়িত তার ইলেকট্রোনেগেটিভিটি যে কার্বন sp2 সংকরায়িত তার থেকে কম, আবার sp2 sp সংকরায়িত কক্ষকের থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। তাহলে এইভাবে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর সংকরায়িত কক্ষকের ওপর নির্ভর করে। তো এবার আমরা দেখব, আমাদের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, যে পর্যায় সারণীর গ্রুপ বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তন হয়। যেমন পড়লাম, তো একটু আগে আমরা যেমন পড়লাম পর্যায় বরাবর পরিবর্তন এবং শ্রেণী বরাবর পরিবর্তন ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে যেমন ছিল, ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রেও ঠিক তেমনই। তো যদি আমরা পর্যায় বরাবর পরিবর্তন দেখি, ধরো কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে দুটি ঘটনা ঘটছে, একটি হচ্ছে সাইজ ছোট হচ্ছে, আর একটি হচ্ছে নিউক্লিয় চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর একটি হচ্ছে সাইজ কমছে, সাইজ
কমে আর একটা চার্জ বেড়ে যায়। তো এই দুইয়ের মিলিত প্রভাবের জন্য বাম দিক থেকে ডান দিকে গেলে কোনো পরমাণুর আকার কমতে থাকে এবং তার ফলে ইলেকট্রন অ্যাফিনিটির মান আমরা দেখেছিলাম বেড়ে যায়। তো এক্ষেত্রেও তাই ইলেকট্রোনেগেটিভিটির মান বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং সেটা আমরা দ্বিতীয় পর্যায়ে দেখলে আরও স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন লিথিয়াম থেকে শুরু করে যদি আমি ফ্লুরিন অবধি যাই, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে এর মান তড়িৎ ঋণাত্মকতার মান 1.0 এবং ফ্লুরিনের ক্ষেত্রে এটি 4.0। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আমরা যত যাই তত এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং দেখা যায় যে গ্রুপ 1 লিথিয়াম যে গ্রুপে রয়েছে, গ্রুপ 1-এর ক্ষেত্রে এর মান হচ্ছে সর্বনিম্ন হয় এবং গ্রুপ 70-র ক্ষেত্রে এর মান হচ্ছে সর্বোচ্চ হয়। এবার যদি আমরা শ্রেণী বরাবর পরিবর্তনের ক্ষেত্রে দেখি, শ্রেণী বরাবর পরিবর্তনের ক্ষেত্রেও দুটি মৌলের মধ্যে দুটি পরিবর্তন আমরা দেখি উপর থেকে নিচের দিকে গেলে। একটি হচ্ছে সাইজ বেড়ে যায়, আরেকটি হলো স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব। স্ক্রিনিং এফেক্ট বৃদ্ধির সাথে সাথে ওর বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বল অনেক কম হয়ে যায়। তো তার ফলে এই চার্জ বৃদ্ধিজনিত কারণে বা সাইজ বাড়ার জন্যে এখানেও কিন্তু ওপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটির মান ক্রমাগত কমতে থাকে। তো এই ছিল পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর ইলেকট্রোনেগেটিভিটির পরিবর্তন। তাহলে এখানেই আমরা শেষ করলাম আমাদের তিনটি গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ আইপি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রোনেগেটিভিটি। তো আমরা এতক্ষণ যেগুলো পড়লাম, যে তিনটি টপিক পড়লাম, সেই তিনটি টপিকের রিলেটেড যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্স এবং যেগুলো বিগত কয়েক বছরের পরীক্ষায় এসছে ক্লাস 11-এর পরীক্ষাতে, তো সেগুলো আমি একটি পিডিএফের আকারে আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও এবং ডাউনলোড করার পরে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো। প্রথমে এই ভিডিওটি দেখো, নাহলে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে সেক্ষেত্রে প্রশ্নের সমাধান সঠিকভাবে করতে পারবে না। এবং সমাধান করার পরে একটি খাতায় সেই সমাধানগুলো সুন্দর করে লিখে রাখতে পারো, তাতে করে দেখবে পরীক্ষার আগের দিন মানে যখন সময় খুব কম থাকে সে সময় তুমি এই প্রশ্নের উত্তরগুলো অ্যাট এ গ্ল্যান্স দেখে নিতে পারো। তাতে করে তোমার সময় বেঁচে যাবে এবং অল্প সময়ের মধ্যে তুমি ভালোভাবে তোমার প্রস্তুতি চালিয়ে যেতে পারবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, তাতে তারাও যাতে এই সুযোগটা পায়, মানে এইভাবে পড়ার বা শেখার সুযোগটা পায়। এবং আরও ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমাদের চ্যানেলে আমরা পরপর যে কোনো একটি পার্টিকুলার চ্যাপ্টারের ভিডিও আপলোড করে থাকি এবং সেখান থেকে শুধু 11, 12 WE, JEE, NEET এই ধরনের পরীক্ষার জন্যও আমরা ভিডিও আপলোড করে থাকি। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখতে পারো, অথবা প্লেলিস্ট থেকে ক্লাস 11 বা 12-এর ইউনিট অনুযায়ী যে প্লেলিস্টগুলো করা রয়েছে সেখান থেকে অতি সহজে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যুক্ত হও আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে। ওখানে আমরা বিভিন্ন টপিকের ওপর প্রশ্ন উত্তর দেওয়া থাকি এবং মিনি টেস্ট দিয়ে থাকি। মিনি টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে।